বেতার বাংলায় স্বাগতম। আজ আমরা বিংশ শতকের অন্যতম বেশ রক্তক্ষয়ী একটা সংঘাত নিয়ে কথা বলবো। 1980 থেকে 1988 8 বছর ধরে চলা ইরান ইরাক যুদ্ধ। হ্যাঁ, যে যুদ্ধে 10 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। একটা ভয়াবহ অধ্যায়। আমরা এর পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করব, হাতে থাকা বিভিন্ন বিশ্লেষণ, ঐতিহাসিক তথ্য এসব থেকে। ঠিক, কেন যুদ্ধটা শুরু হলো, সাদ্দাম হোসেন বা আয়াতুল্লাহ খোমেনি তাদের ভূমিকা ঠিক কেমন ছিল, আর ওই যে 7 আল আরব জলপথ, ওটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। হ্যাঁ, আর আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে জড়ালো সেটাও দেখব। কিছু অদ্ভুত তথ্য আছে, যেমন ধরুন যুদ্ধের ঠিক আগে সাদ্দাম নাকি বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিলেন, ইরান সেটা ফিরিয়ে দেয়। এটাও আলোচনার বিষয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক যুদ্ধের একদম শুরুটা দিয়ে। 22শে সেপ্টেম্বর 1980। হ্যাঁ, ওই দিন ইরাকি বিমান বাহিনী ইরানের এয়ারবেসগুলোতে হামলা করে। যদিও শোনা যায় প্রথম ধাক্কায় ইরানের বিমান বাহিনীকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনাটা পুরোপুরি সফল হয়নি। না, হয়নি, কিন্তু ওই আক্রমণটাই যুদ্ধের আনুষ্ঠানিক শুরু বলা চলে। 8 বছরের যুদ্ধ। এই আক্রমণের পেছনের কারণটা বুঝতে হলে বোধহয় একটু ইরাকের দিকে তাকাতে হবে। সাদ্দামের ক্ষমতা নেওয়ার সময়টা 1979 সাল। একদম। সাদ্দাম হোসেন তখন ইরাকের ক্ষমতা পাকাপোক্ত করছেন, আর তার লক্ষ্য ছিল বেশ বড়, আরব বিশ্বের নেতা হওয়া। আর সেই সাথে 1975 সালের আলজিয়ার্স চুক্তি নিয়ে একটা ক্ষোভ তো ছিলই ইরাকের মধ্যে, বাথ পার্টির মধ্যে। আলজিয়ার্স চুক্তি, এটা তো 7 আল আরব নিয়েই ছিল, কিন্তু ঠিক কেন এটা ইরাকের জন্য এত অপমানের মনে হয়েছিল? ইরাকের অর্থনীতি তো তখন বেশ ভালো অবস্থায় ছিল। হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখুন, চুক্তি অনুযায়ী ইরাককে 7 আল আরবের মাঝ বরাবর সীমান্ত মেনে নিতে হয়েছিল। জলপথের ওপর ইরানের অধিকার প্রতিষ্ঠিত হয় অনেকটা। বিনিময়ে ইরান কথা দেয় তারা ইরাকের কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেবে না। ও আচ্ছা। তো সাদ্দাম আর ইরাকের জাতীয়তাবাদীরা এটাকে দেখলেন সার্বভৌমত্বের ওপর একটা আঘাত হিসেবে, একটা অপমান। তাদের মনে হয়েছিল ইরান সুযোগ বুঝে ইরাকের দুর্বলতার সময়ে এটা আদায় করে নিয়েছে। তাই ক্ষমতা হাতে পেয়ে সাদ্দাম এ অপমান মুছতে আর জলপথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইলেন। আর এই 7 আল আরব জলপথের গুরুত্ব তো দুই দেশের জন্যই অসম্ভব ছিল, তাই না? টাইগ্রিস আর ইউফ্রেটিসের সঙ্গমস্থল। অবশ্যই। ইরাকের জন্য তো পারস্য উপসাগরে ঢোকার প্রায় একমাত্র পথ, তেল রপ্তানির লাইফলাইন। আর ইরানের খুজেস্তান প্রদেশ, যেটা তেল সমৃদ্ধ, সেটার জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আগেও ঝামেলা ছিল। হ্যাঁ, 1937 সালের চুক্তিতে ইরাকের প্রাধান্য ছিল, কিন্তু 1969 সালে ইরান সেটা মানতে চায়নি। প্রায় যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। 1975 চুক্তিটা একটা সাময়িক সমাধান দিয়েছিল শুধু। কিন্তু সেই সমাধান টিকল না, কারণ 1979-তে ইরানে পট পরিবর্তন হলো, ইসলামিক বিপ্লব। ঠিক, শাহ চলে গেলেন, আয়াতুল্লাহ খোমেনি এলেন ক্ষমতায়। আর এটাই সাদ্দামের জন্য একটা নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। কারণ খোমেনি তো শুধু শাহ বিরোধী ছিলেন না, তিনি সাদ্দামের শাসনেরও কট্টর সমালোচক ছিলেন। একদম। খোমেনি ইরাকের যে শিয়া সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের সাদ্দামের সুন্নি শাসনের বিরুদ্ধে উস্কে দিতে শুরু করেন। আদর্শগত একটা সংঘাত ছিল। ইরানের শিয়া ইসলামিক রিপাবলিক বনাম ইরাকের সেকুলার বাথ পার্টি। তাহলে সাদ্দামের ভয়টা ছিল ইরাকের ভেতরেও ইরানের মতো বিপ্লব হতে পারে। হ্যাঁ, অনেক বিশ্লেষক মনে করেন এটাই ছিল মূল ভয়। সাদ্দাম ভাবলেন বিপ্লবের পর ইরানের সেনাবাহিনী কিছুটা দুর্বল, অগোছালো, পশ্চিমা অস্ত্রের যন্ত্রাংশেরও অভাব। এটাই সুযোগ আলজিয়ার্স চুক্তি বাতিল করার আর খোমেনির সরকারকে শুরুতেই একটা ধাক্কা দেওয়ার। আর যখন খোমেনি সাদ্দামের ওই বন্ধুত্বের প্রস্তাবটা সরাসরি ফিরিয়ে দিলেন, তখন যুদ্ধটা একরকম অনিবার্য হয়ে পড়ল। যুদ্ধের শুরুতে ইরাক তো বেশ এগিয়েও গিয়েছিল, খুজেস্তান প্রদেশের কিছু অংশ দখল করে নিয়েছিল। হ্যাঁ, প্রাথমিক সাফল্য পেয়েছিল, কিন্তু ইরানও দ্রুত গুছিয়ে নেয়। আয়াতুল্লাহ খোমেনি জনগণকে যুদ্ধে নামার ডাক দিলেন। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। হ্যাঁ, আইআরজিসি আর সাধারণ মানুষের প্রতিরোধে ইরাকি বাহিনী আটকে যায়। শুধু তাই না,
ইরান ধীরে ধীরে নিজেদের জমি পুনরুদ্ধার করে আর 1982 সালের পর যুদ্ধটা ইরাকের মাটিতে নিয়ে যায়। তাদের লক্ষ্য তখন বসরা শহর। হ্যাঁ, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরা দখল করা তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর এই সময় তো আন্তর্জাতিক শক্তিগুলো জড়িয়ে পড়ে, তাই না? হিসাব নিকাশ বেশ জটিল হয়ে ওঠে। খুবই জটিল। বেশিরভাগ আরব দেশ, যেমন ধরুন সৌদি আরব, কুয়েত, এরা খোমেনির বিপ্লব নিয়ে চিন্তিত ছিল। তাই তারা ইরাককে প্রচুর টাকা আর অস্ত্র দিয়ে সাহায্য করে। পশ্চিমারা, আমেরিকা, ফ্রান্স। পশ্চিমারাও ইরাকের দিকেই ছিল মূলত। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এমনকি সোভিয়েত ইউনিয়নও বিভিন্ন সময় ইরাককে সমর্থন দিয়েছে, কেউ তেলের সরবরাহ নিশ্চিত করতে, কেউ বা ইরানের প্রভাব কমাতে। ফ্রান্স তো ইরাকের বড় অস্ত্র সরবরাহকারী ছিল। কিন্তু ইরান কি একদম একা হয়ে পড়েছিল? না, ঠিক তা নয়। সিরিয়া, লিবিয়া ইরানকে সমর্থন দেয়, আর কিছু সূত্রে পাওয়া যায় ইসরায়েলও নাকি গোপনে সাহায্য করেছিল, হয়তো দুই আরব শক্তিকেই দুর্বল রাখার জন্য। চীন, উত্তর কোরিয়াও অস্ত্র দিয়েছিল ইরানকে। আমেরিকার ভূমিকাটা তো দ্বৈত ছিল শুনেছিলাম, ইরান কন্ট্রা স্ক্যান্ডাল। হ্যাঁ, ওটা পরে ফাঁস হয়। আমেরিকা গোপনে ইরানকেও অস্ত্র বিক্রি করেছিল। মানে পরিস্থিতি খুবই ঘোলাটে ছিল। যুদ্ধটা তো শুধু স্থলভাগে সীমাবদ্ধ থাকেনি, পারস্য উপসাগরে ট্যাঙ্কার যুদ্ধ শুরু হলো। ঠিক, উভয় পক্ষই অন্যের তেল ট্যাঙ্কারে হামলা শুরু করে। ইরাক চেয়েছিল ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে। আর ইরান তখন হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়। হ্যাঁ, যেটা বিশ্ব অর্থনীতির জন্য খুবই ঝুঁকির। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়। আমেরিকা আর তার মিত্ররা তখন নিজেদের নৌবাহিনী পাঠায় ট্যাঙ্কারের নিরাপত্তা দিতে। আর এই সময় তো ইরাকের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনাগুলো সামনে আসে, বিশেষ করে হালাবজা। হ্যাঁ, যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটা। ইরাক শুধু ইরানের সেনার বিরুদ্ধেই নয়, নিজের দেশের কুর্দিদের ওপরেও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। 1988 সালের হালাবজা গণহত্যা তো কুখ্যাত। আন্তর্জাতিক মহল তখন চুপ ছিল। অনেকাংশেই যারা ইরাককে সমর্থন দিচ্ছিল তারা তেমন জোরালো প্রতিবাদ করেনি। কুর্দি ইস্যুটাও গুরুত্বপূর্ণ ছিল, কারণ দুই দেশই অন্যের কুর্দিদের ব্যবহার করার চেষ্টা করেছে। এত কিছুর পর 8 বছর পর যুদ্ধটা শেষ হলো, কিন্তু কোনো ফয়সালা ছাড়াই। একদম, অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের মতো পরীক্ষা যুদ্ধ হয়ে গিয়েছিল। কোনো পক্ষই জিততে পারছিল না। শেষে ব্যাপক ক্ষতি আর আন্তর্জাতিক চাপে 1988 সালের 20 আগস্ট যুদ্ধবিরতি হল, জাতিসংঘের প্রস্তাব মেনে। ফলাফল কি দাঁড়ালো? প্রায় 10 লাখ মৃত্যু, বিপুল অর্থনৈতিক ক্ষতি, প্রায় $1 ট্রিলিয়ন। ফলাফল ভয়াবহ। কোনো সীমান্ত বদলায়নি, সাত আল আরবেরও চূড়ান্ত মীমাংসা হয়নি। কিন্তু যুদ্ধের শেষে ইরাকের হাতে একটা বিশাল অভিজ্ঞ সেনাবাহিনী, যদিও দেশটা বিপুল ঋণে জর্জরিত। আর আদর্শের লড়াই, আঞ্চলিক ক্ষমতা দখলের চেষ্টা আর কুর্দিদের স্বাধীনতার প্রশ্ন, এই সব মিলিয়েই এই বিধ্বংসী যুদ্ধের জন্ম। হ্যাঁ, তাই। তবে একটা প্রশ্ন থেকে যায়, 8 বছর যুদ্ধের পর আসলে কেউই জেতেনি, শুধু ধ্বংস। কিন্তু এই ধ্বংসের মধ্যে ইরাক যে বিরাট সামরিক শক্তি অর্জন করল বিপুল ঋণ নিয়েও, সেটাই কি 2 বছর পর কুয়েত আক্রমণের মতো আরেকটা সংঘাতের জন্ম দিয়েছিল? যুদ্ধের প্রভাব যে কতদূর গড়াতে পারে, এটা একটা উদাহরণ। এই ছিল আজকের বেতার বাংলা। শুনতে থাকুন, ভাবতে থাকুন। ধন্যবাদ।